আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই জঙ্গিবাদে বাংলাদেশ কি পাকিস্তানের পথে। আমি সাম্প্রতিক এই মুহূর্তে যে জঙ্গি হামলার একটা থ্রেট আছে বাংলাদেশে, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেটি নিয়ে গত পরশু আলাপ করেছে। কিন্তু সত্যিকার অর্থে এই আলাপগুলো বন্ধ করা যাচ্ছে না, আলাপগুলো করতে হবে প্রতিনিয়ত। আজকে প্রশ্ন আসছে যে বাংলাদেশ কি জঙ্গিবাদে পাকিস্তানের মতো হয়ে গেল? পাকিস্তানে যেখানে রক্তপাত নিত্য নৈমিত্তিক ঘটনা, বাংলাদেশেও কি তেমনটা? হঠাৎ করে এই জঙ্গি উত্থান কেন হলো, কেন হচ্ছে? প্রত্যেকটা পদক্ষেপে আজকে শেখ হাসিনার কথা মনে পড়ে যায়। শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, জঙ্গিদের কি অবস্থা করেছিলেন আপনি চিন্তা করুন। আপনি কেন বলবেন না শেখ হাসিনার কথা? আর আজকে বাংলাদেশ কোথায়? শেখ হাসিনা পতনের পরে জঙ্গিবাদের উত্থান, রাষ্ট্রীয়ভাবে উত্থান করা হয়েছে, জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি মনে আছে নিশ্চয়ই, আপনার মনে থাকবার কথা যে ঢাকার একজন পুলিশ কমিশনার ছিলেন অযোগ্য অথর্ব সাজ্জাদ আলী, শেখ সাজ্জাদ আলী, ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তিনি কি বলেছেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে? জঙ্গি টঙ্গি এগুলো কিছু না, জঙ্গি নাটক। শেখ হাসিনা জঙ্গি নিয়ে নাটক করেছিল। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার মুখ থেকে এমন কথাও বেরিয়েছে ইউনূসের আমলে। এই সাজ্জাদ আলীদের ধরে অ্যারেস্ট করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। তাদের পৃষ্ঠপোষকতায় আজকে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন কে করবে বিচার? আজকে যে ব্যবস্থা, যে সরকার, যে এদেরকে বিচার করবে? এদের বিচার করবে না, বিচার করছে না। বিচার করছে ভালো মানুষের, বিচার করছে দেশপ্রেমিকদের, যারা জঙ্গিবাদ দমন করেছে তাদের। আজকে মনে পড়ছে আলাপ প্রসঙ্গে যে র্যাবের এক সময়ের কর্মকর্তা ছিলেন, আর্মি পার্সন, মেজর জেনারেল জিয়াউল হাসান। তিনি জঙ্গিবাদ দমনে খুব বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন। আজকে তাকে বিচারের আওতায় আনা হয়েছে। মিথ্যা অভিযোগে তার নামে মামলা দিয়ে তিনি এখন জেলে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়। আপনারা জানেন সেসব কাহিনী। অর্থাৎ দেশ উল্টো দিকে ঘুরছে, অপরাধীরা তাণ্ডব করে বেড়াচ্ছে, অপরাধীরা আস্ফালন করে বেড়াচ্ছে, আর দেশপ্রেমিকদের ধরে ধরে বন্দি করা হচ্ছে। এই হয়েছে আজকের বাংলাদেশ। এই কারণেই প্রশ্ন আসছে, বাংলাদেশ কি তবে জঙ্গিবাদের সেই অন্ধকার গলিতে পা রাখছে, যে পথে হেঁটে আজ পাকিস্তান রক্তাক্ত? পাকিস্তানে রক্তপাত এখন নিত্যদিনের ঘটনা, আর একই চিত্র আমরা বাংলাদেশেও নিয়মিত দেখতে শুরু করেছি। দেশের নিরাপত্তা বিশ্লেষক ও সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন: 5 আগস্ট 2024-এর পর দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যাওয়া কয়েক হাজার বন্দী, যার মধ্যে দুর্ধর্ষ জঙ্গি সদস্য রয়েছে, তারা এখন কোথায়? তারা কি কোনো বড় নাশকতার ছক কষছে? এই যে এত জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে, ইউনূস তাদেরকে গ্রেপ্তার করেনি। আজকে বিএনপি সরকারও তৃতীয় মাস, অনেক বড় বড় উঁচু লম্বা কথা শুনছি। একতরফা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার নাকি ভূমিধস বিজয় অর্জন করেছে। আওয়ামী লীগ সহ নির্বাচন করে দেখুন যে ভূমিধস বিজয়টা কোথায় হয়, কোন পক্ষে হয়, সেটি তো হয়নি। কিন্তু আজকে বিএনপি সরকারেরও জঙ্গিবাদ দমনে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না, শুধু আস্ফালন শুনছি, বড় বড় কথা শুনছি। আপনারা ইতিমধ্যেই জানেন পুলিশের পক্ষ থেকে চিঠি ইস্যু করা হয়েছে সারা দেশে। এই মুহূর্তে বলা যায় বাংলাদেশ রেড অ্যালার্টে আছে। বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকিতে বাংলাদেশ। এবার উগ্রবাদীদের নিশানায় শুধু সাধারণ মানুষ নয়, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তর ও সদস্য, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলো বাদ যাচ্ছে না
শাহবাগের মতো জনবহুল এলাকাও। আমি দুদিন আগে এগুলো নিয়ে আলাপ করেছি, আবারও কথা বলতে হবে, বারবার কথা বলতে হবে এগুলো নিয়ে। গোয়েন্দা তথ্য বলছে বোমা বিস্ফোরণ এবং দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার হুমকি দেওয়া হয়েছে। 2024-এর 5 আগস্টের পর জেল ভেঙে পালানো জঙ্গিদের অবাধ বিচরণ এবং নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর। ডিআইজি কনফিডেন্সিয়াল স্বাক্ষরিত এক গোপন চিঠি যা সংবাদ মাধ্যমের হাতে এসেছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে জঙ্গি সংগঠনের সমর্থকরা যে কোনো সময় রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত হানতে পারে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন 90 জেএমবির সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বকরের কাছ থেকে পাওয়া গেছে ভয়াবহ তথ্য। জানা গেছে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 1,500-এর বেশি সক্রিয় উগ্রবাদী বর্তমানে মুক্ত অবস্থায় রয়েছে, যারা দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। পুলিশের বিশেষ শাখা এসবি এবং অ্যান্টি টেররিজম ইউনিট এরই মধ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই আশঙ্কার কথা জানিয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠেছে। গোয়েন্দা সূত্রগুলোর নাম প্রকাশ না করার শর্তে বলছে গত 1.5 বছর ধরে দেশে কোনো উগ্রবাদী নেই বলে যে বয়ান তৈরি করা হয়েছিল তা ছিল ভুল। এই ভুল ধারণার কারণে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসিকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সেই দুর্বল দৃষ্টিভঙ্গির সুযোগ নিয়ে উগ্র মৌলবাদীরা সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এখন সামনে থাকা বড় বড় সমাবেশগুলোকে টার্গেট করে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সবচেয়ে ভয়ের বিষয় হলো বাংলাদেশের উগ্রবাদীদের সাথে এখন যুক্ত হয়েছে বিদেশি শক্তির হাত। গোয়েন্দারা জানতে পেরেছে পাকিস্তানের তেহরিকে তালেবান টিটিপি এবং লস্করি তায়েবা এলইটির এজেন্টরা বাংলাদেশে ঢুকে পড়েছে। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে টিটিপি ও এলইটি যৌথভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে। মাদারীপুরের ফয়সাল মোড়ল নামের এক যুবকের ঘটনাটি মনে আছে? দুবাই যাওয়ার কথা বলে পাকিস্তান গিয়ে টিটিপিতে যোগ দিয়ে গত বছর সে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা যায়। এ থেকে বোঝা যায় বাংলাদেশ থেকে টিটিপির জনবল সংগ্রহের একটি শক্তিশালী চক্র সক্রিয় আছে, যার নেতৃত্বে রয়েছে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি। জঙ্গিদের এই তৎপরতার প্রমাণ মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। গত 26শে ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণ এবং 8ই জানুয়ারি শরীয়তপুরের জাজিরায় বোমা মারানোর সময় 3 জনের মৃত্যু। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করে 45টি তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আমি শুরুতেই বলেছি, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীও বলেছিলেন জঙ্গি নাটক সাজানো হচ্ছে, কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন কথা বলছে। হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও অনলাইনে সক্রিয় হয়ে শিয়া মসজিদ, ইসকন মন্দির ও পুলিশের চেকপোস্টে হামলার উস্কানি দিচ্ছে। এখন প্রশ্ন আসছে যে আমরা কি আসলে নিরাপদ? সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি। খুলনা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনাররাও জানিয়েছেন যে নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে আশঙ্কা থেকেই যায়, যদি 1,500 জঙ্গি জেলের বাইরে থাকে এবং বিদেশি সংগঠনগুলো তাদের মদত দেয়, তবে পরিস্থিতি সামাল দেওয়া কতটা চ্যালেঞ্জিং হবে। মনে পড়ে যায় 2001-06 আমলের বিএনপি জামাত জোট সরকারের আমলের কথা। 2005 সালের সেই সিরিজ বোমা হামলার পুনরাবৃত্তি কি আমরা আবারও দেখব? কারণ সেই সরকারই আবারও ক্ষমতার মসনদে বসেছে। নাকি আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো এই ছক নস্যাৎ করতে পারবে, সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিমান বাহিনীর ভেতরে জঙ্গি নেটওয়ার্ক, প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে গোপন জঙ্গি যোগাযোগ। শুনতে ভয়াবহ হলেও এটি কি এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? কথাগুলো কেন বললাম? নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যেই এ খবর জেনেছেন সবাই। আমরা এ সংক্রান্ত একটি কন্টেন্ট করেছিলাম সম্ভবত 2 দিন আগে। ওই স্টোরিতে পরিস্থিতি সম্পর্কে যতটা বলেছিলাম, এখন দেখছি পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আসলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। আওয়ামী লীগ আমলে জঙ্গি নাটক করা হতো বলে ব্যঙ্গ তাচ্ছিল্য করেছিলেন তিনি। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি করেছিলেন দেশে জঙ্গি নেই। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় এমন কি হলো? কেন এমন ভয়াবহ সংবাদ শুনতে হচ্ছে? শুধু তাই নয়, এবার জঙ্গির সঙ্গে যোগ সাজসের অভিযোগের আঙুল উঠছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাহিনীর দিকেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিটস নিউজে। সম্মানিত দর্শক, গত 23 এপ্রিল জারি করা জরুরি ও গোপনীয় এক চিঠিতে দেশ জুড়ে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত কি ইনস্টলেশন পয়েন্ট ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। ঢাকার পুলিশ সদর দপ্তরের ডিআইজি গোপনীয় এই নির্দেশনা জারি করেছেন। পুলিশের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠির সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এই ইশতিয়াক আহমেদ তিনি এক নামে পরিচিত নন, কখনো সামি নামে, কখনো আবু বক্কর নামে, কিংবা কখনো আবু মোহাম্মদ নামে তিনি তার কাজ চালিয়ে গেছেন। এই যোগাযোগ কি শুধু ব্যক্তিগত? এই প্রশ্ন তো করতেই পারি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নেটওয়ার্ক? এখন সেই প্রশ্নেই তদন্ত চলছে, তদন্ত এগোচ্ছে। যদিও চিঠিতে সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য একাধিক সূত্রে এবং গণমাধ্যমে সংবাদের মাধ্যমে সংগঠনটির নাম বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, মানে এই টিটিপির সদস্যরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন, বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা, মানে কত বড় ভয়াবহ এই নেটওয়ার্ক এবং তাদের প্রস্তুতি সম্পর্কে যদি সরকার বা সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, এই আতঙ্ক পুরো দেশবাসীকে আসলে গ্রাস করবে। এই চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ইতিবাচক যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে। সন্দেহভাজন 2 পরিকল্পনাকারীর প্রোফাইলও এই চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এদের একজনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি সাভারের ধামরাইয়ে। চিঠিটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, স্পেশাল ব্রাঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং দেশের সব জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি
এই বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন, বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে জানা গেছে টিটিপির একজন প্রধান নিয়োগকারী হওয়ার অভিযোগে, মানে টিটিপির সদস্যদের নিয়োগ করতেন এবং তিনি প্রধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি, সুপ্রিয় দর্শক খেয়াল করে দেখবেন যে কতটা ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করেছে। একজন মানে এমন একজন ব্যক্তি এই টিটিপির সদস্যদের নিয়োগ করেছেন, মানে শুনলে অবাক হতে হয়। তিনি কে? বাংলাদেশি তদন্তকারীদের সন্দেহের ভিত্তিতে বাংলাদেশ সামরিক কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটির প্রধান মসজিদের ইমাম আব্দুস শুকুর। কল্পনা করা যায়? অন্তত 6 মাস আগে টিটিপির মেধাবী কর্মীদের দ্বারা, বুঝুন অবস্থা, টিটিপির আবার মেধাবী কর্মীদের দ্বারা বাছাই করা এই ইমাম, মানে তারা কেমন খতরনাক ভয়াবহ, তারা এই ইমামকে নিয়োগ দিয়েছে। এবং প্রায় 10 দিন আগে শুরু হওয়া যে অভিযানগুলো চলছে গত কয়েকদিন ধরে, তখনই এই আব্দুস শুকুর মানে এই ইমাম গ্রেফতার হয়েছে। চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটিতে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, যিনি 2 মাস আগে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট উইদাউট লিভ, এর আগের কন্টেন্টই বলেছি, তাকে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মানে টিটিপির একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে ওই ওয়ারেন্ট অফিসারের দেওয়া তথ্যের সুবাদে কয়েক মাস ধরে চলা টিটিপির নিয়োগ কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা গেছে এবং অন্যান্য বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সংগঠনটির যোগসূত্রের বিষয়টিও প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ একজন ওয়ারেন্ট অফিসারের মানে একজন জেসিও বা জুনিয়র কমিশন অফিসার তার কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশি কর্মকর্তাদের জানিয়েছেন এবং এই জানানোর পর বিএএফ সদস্যদের মধ্যে টিটিপি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে, সবকিছু প্রকাশ পেতে শুরু করেছে। এর ফলে টিটিপি কর্তৃক ইতোমধ্যেই নিয়োগপ্রাপ্ত আরো অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং পর্তুগালে পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে। বিএএফ গোয়েন্দা শাখার 3টি বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় চালানো অভিযান সম্পর্কে এর আগের কন্টেন্টে আমরা বলেছি। এই যে অভিযান চালানো হয়েছে সেই অভিযান সম্পর্কে অবগত বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা যার পরিচয় প্রকাশ করতে চাননি সেই ওয়ারেন্ট অফিসার সম্ভবত ছুটি না নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যাওয়ার আগেই টিটিপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, মানে যাকে ধরা হয়েছে, যাকে তাদের কাস্টডিতে এখন নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায় এই অভিযান ও তার পরবর্তী গ্রেপ্তারগুলো সম্ভবত অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল, অন্য একটি দেশের কর্তৃপক্ষের একটি পদক্ষেপের ফল। এই দেশটি কোনটি বুঝে নিতে হবে। যারা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় টিটিপির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা যে হলো, এই রেড অ্যালার্টের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাঁড়াশি কাউন্টার ইন্টেলিজেন্স অভিযান, মানে সতর্ক করা হয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানও চলছে। এর আগের কন্টেন্টেই জানিয়েছিলাম ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিগুলোতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 10 জন এয়ারম্যানকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা কে কোথায় কাজে নিযুক্ত ছিলেন সেটাও জানিয়েছে সেই কন্টেন্টে। তদন্ত সংশ্লিষ্টরা এখন আশঙ্কা করছেন কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন এবং যশোরের 18তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখন প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা আরো জোরদার করেছে।
একই ধরনের কোনো যোগাযোগ সেনাবাহিনী বা নৌবাহিনীর সদস্যদের মধ্যেও রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের সোর্স হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা সতর্ক অবস্থায় রয়েছে। ঢাকার বিমান ঘাঁটিগুলোতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। কিন্তু জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কি এতে কমবে বলে মনে করেন? কারণ এমন একটি বাহিনীতে উগ্রবাদী নেটওয়ার্ক জায়গা করলো কিভাবে, এবং আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীতে আছে কিনা, নৌবাহিনীতে আছে কিনা। এ কারণেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু হামলার ঝুঁকি? জাতীয় নিরাপত্তার জন্য কি এটা গভীর সংকেত নয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অজানা পরিকল্পনা? বিমান বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু যখন একই আলোচনায় আসে, মানে হামলার হুমকির মুখে থাকে তখন বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। কেবলই মনে শঙ্কা জাগে, বাংলাদেশ কি বড় কোনো নিরাপত্তা পরীক্ষার মুখে? শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।